আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাম উপসর্গে প্রাণ গেল আরও 4 শিশুর। 6 নবজাতকের মৃত্যু, 8 দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, 600 টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেফতার 2। একসঙ্গে 2 দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী, ছুটি নেবেন না। এবার পুরো খবর। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে 1 শিশু এবং উপসর্গে 3 শিশু মারা গেছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1205 শিশু। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট 605 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 1136 জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75,708 জনে। এদিকে গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 69 শিশু। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 9,260 জন। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে 8 দিন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। গত 27 মে ভোরে 8 দিন হাসপাতালে 3 ঘন্টার মধ্যে 6 নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসঙ্গতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরে তারা 3 জুন পর্যন্ত সময় চান। এ কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা রয়েছেন। এর আগে গত 3 দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ওই দিন বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, BERC। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব পাওয়ার পর গত 20 ও 21 মে গণশুনানি গ্রহণ করে BERC। পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003-এর প্রদত্ত ক্ষমতা বলে কমিশন বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে। বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের একজন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী, অপরজন চুরি হওয়া তার কিনে নেওয়া এক ভাঙারি ব্যবসায়ী। তাদের কাছ থেকে চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রেজাউল ইসলাম। এবারের কোরবানির ঈদের সরকারি ছুটি শুরু হয় 25 মে। 7 দিনের ছুটি শেষে গত সোমবার সচিবালয় খুললে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দেখতে পান প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি জানানো হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা কয়েক ঘন্টার চেষ্টায় সংযোগ পুনরুদ্ধার করেন। BTCL এর একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা জানান,
রেড টেলিফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঘটনার পর বিটিসিএল এর কর্মকর্তা মোহাম্মদ নাজির হায়দার বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সচিবালয়ের পুরনো ১ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত স্থাপিত কপার কেবলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের রেড টেলিফোন ও অন্যান্য টেলিফোন সংযোগ সচল রাখা হতো। দুর্বৃত্তরা ভবনের ছাদে থাকা ওই কপার কেবল কেটে নেওয়ায় এসব সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সভাপতি পদে বিজয়ী হয়ে ছুটি নেব কিনা এ নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিজয় বাংলাদেশের বিজয়, এই বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এই পথ ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ব্যক্তিরা নিরলসভাবে কাজ করেছেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমরা যে টিম স্পিরিট নিয়ে কাজ করেছি, এই বিজয়ের পেছনে তার অবদান ছিল বিপুল। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। এ সময় সাংবাদিকরা জানতে চান তিনি এখন ছুটিতে যাবেন কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরি ছাড়বো কিনা এটাই তো না, ছুটি নেব কিনা ভাই এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এর নজির আছে। আজ থেকে ৪০ বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি ২ পদেই পূর্ণকালীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন। তখন ছিল ইন্টারনেট পূর্ব যুগ, কিন্তু এখন নিরবিচ্ছিন্নভাবে দুটি দায়িত্বই একসঙ্গে পালন করা সম্ভব। এটা এখন খুবই স্বাভাবিক। এ সময় আরেক সাংবাদিক বলেন, আমরা চাই আপনি দুটি পদেই থাকুন। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি আমি আগেও পরিষ্কার করেছি। অনেকেই বলেছেন, বর্তমানে যিনি আছেন জার্মানির প্রতিনিধি, তিনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু ওই পদ ছেড়ে দায়িত্ব পালন করেছেন। আসলে বিষয়টি হলো, তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন। তার দল নির্বাচনে হেরে যাওয়ায় তিনি আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেননি। উল্লেখ্য, ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হন। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।